Okay, so let's start our today's class. আমাদের আজকে 47তম ক্লাস 47তম দিনের ক্লাস। আজকে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন থেকে আমরা পাই চার্ট করব। আচ্ছা, পাই চার্ট নিয়ে কারোর কোনো তথ্য বা কারোর কিছু জানা আছে? কি জিনিস পাই চার্টটা কি? পাই চার্ট আমি গত মানে প্রথম ক্লাসে, মানে এর পূর্বের ক্লাসে আমি বলেছিলাম সব ধরনের আহ, যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন করে থাকে এবং কি করে আমরা সলিউশন করি। মনে করুন একটা সার্কেল। ওকে, এই সার্কেলটা হচ্ছে, আমরা জানি বৃত্তের এটা কত ডিগ্রি হয়ে থাকে। এই যে সম্পূর্ণ একটা কেন্দ্র থেকে এই চারদিকের পুরো এই সার্কেলটার ডিগ্রি কত? এটা কত ডিগ্রি? 360 360 ডিগ্রি, অবভিয়াসলি, অ্যাবসলিউটলি রাইট। এবং 360 ডিগ্রিটাকে আমরা এখানে প্রশ্ন দু টাইপের পাবো। এক, ফার্স্ট টাইপ হচ্ছে এটা পার্সেন্টেজ ভাবে আসতে পারে। সেকেন্ড টাইপ হচ্ছে এটি আমাদের ডিগ্রি টাইপেও আসতে পারে। ঠিক আছে, জাস্ট এ সেকেন্ড। ওকে, ওই এন্ট্রি নেওয়ার চেষ্টা করছিল। ওকে, তো ধরুন যদি এটা থাকতো এমনটা করে, এই অংশটা ধরুন, এইটুকু অংশ বলা থাকতো 40%, এটাই ধরুন এ দিবে। এইটা ধরো দিল আমি এটা আনুমানিক করছি, এটাকে সবাই আবার বলবেন যে এটা বেশি হওয়া উচিত, সরি, পার্সেন্টেজ সাইনটা এদিকে হয়ে গেল। হোক, ঠিক আছে, just a second. ওকে, তারপরে ধরুন মনে করুন এটা থাকতে পারে, এটা সি ধরুন, এটা বি গেল, সি ধরুন থাকলো 15%। ওকে, এটা দিতে পারে 5%। ডি ধরুন 70, আর অলরেডি 90 হয়ে গেছে। 70, 20, 90 হয়ে গেছে। তো আর বাকি 10%, যদিও এটা বেশি মনে হচ্ছে কিন্তু আমাদের মাপটা ভুল করে আঁকার জন্য এটা হয়েছে। এটা ধরুন 10%, এটা আমি ই দিলাম। তো এরকম করে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থাকবে, টোটাল 100% থাকবে। ঠিক আছে, 100% থাকবে। এটা আমার পয়েন্টটা কি বোঝা গেছে? এইটাকে বড় হিসেবে দেখবেন না, এটা ছোট হতো অ্যাকচুয়ালি। তো মোটামুটি এইরকম একটা বৃত্ত থাকবে। এই বৃত্তের স্যার একটু হ্যাঁ, স্যার সাউন্ডটা একটু কম হচ্ছে। সাউন্ডটা কম হচ্ছে তো, ঠিক আছে, এবারে ঠিক আছে। ঠিক আছে স্যার। বেশ, তো যেটা বললাম, এই বৃত্তের সম্পূর্ণ এখানে 360 ডিগ্রি হতে পারে ভ্যালুটা, আবার এই ভ্যালুটা 100 হতে পারে। এবারে এই ভ্যালু যদি 100 হয়, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে 40, 30, 70, 70, 15, 85, 85, 5, 80। ও সরি, না ঠিকই তো ছিল। 70, 85, 5, 90, হ্যাঁ 10, 10ই হবে, 10। তো এরকম টোটাল 10 মানে 100 হয়েছে তো, টোটাল এই ভ্যালুটা 100 হয়েছে, 100% হয়েছে। হ্যাঁ স্যার। বেশ, এবার প্রশ্ন কেমন আসতে পারে? বলতে পারে যে এই বি যেটা 30%, প্রশ্ন আসতে পারে যে বি কেন্দ্র থেকে কেন্দ্র থেকে কত ডিগ্রিতে ডিগ্রিতে অবস্থান করছে, অবস্থান করছে। ঠিক আছে, যদি এটা প্রশ্ন আসে, তো আপনার ডেটা দিয়েছে কিন্তু পার্সেন্টেজে, আপনাকে ডেটা দিয়েছে পার্সেন্টেজে 30%। তো এবারে 30%, এই যে বিটা, এই যে 30%, সেটা কার নিরিখে? এই 30%টা ডিগ্রি করতে গেলে এটা কিন্তু 360-এর নিরিখে। 30% অফ 360 ডিগ্রি করে কোণ যখন করা হবে 360 ডিগ্রি হবে। তখন এই 330 ডিগ্রি, সরি 30% করতে বলেছে, 30%টা কোন জায়গায় রয়েছে এটা বার করলেই আমরা কত ডিগ্রি পেয়ে যাব। তাহলে 30/100 করব, ইন্টু 360 করব, তাহলে যেটা বেরোবে সেটাই হচ্ছে উত্তর আমাদের। 318, 8 হাতে 1,
3 থেকে 9 1 10 108 ডিগ্রি কোণে অবস্থিত। তাহলে বি কত ডিগ্রি কোণে অবস্থিত? 108 ডিগ্রি কোণে অবস্থিত। কি করে বার করলাম? কারো কোনো ডাউট আছে? কি করে বার করলাম? আমরা কিভাবে ডিগ্রিটা বার করলাম বুঝতে পারলেন? ডাউট থাকলে বলবেন, বুঝতে না পারলে বলবেন, বুঝতে পারলে তাও জানাবেন। এটা বুঝতে পেরেছি। বাকিদের বলুন, বাকিদের কথা বলুন, আপনারা সবাই বুঝতে হ্যাঁ পেরেছেন? হ্যাঁ স্যার বুঝেছি। বেশ, তাহলে আমরা নতুন ক্যালকুলেশন যাব, মানে অঙ্কে যাব অ্যাকচুয়ালি। এখন অবধি আমরা অঙ্কে যাইনি, আমরা একটা প্রাথমিক চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করছিলাম প্রশ্ন কেমন আসতে, মানে এখানে কেমন ডেটা থাকে, ডেটাটা কেমন ভাবে থাকে, এবার সেখান থেকে আমাদের অ্যান্সার কি করে করতে হবে। তাহলে এবারে আমরা উত্তরে যাব, মানে এক একটা প্রশ্ন উত্তর সলভ করব। চলে আসো, প্রথম প্রশ্ন দিয়েছে, দেখতে পাচ্ছেন এটা একটা চার্ট, এর নাম হচ্ছে পাই চার্ট। ওকে, একে আমরা পাই চার্ট বলি। এখানে একটা কি বলেছে, ইট গিভস দ্য ব্রেকআপ অফ এক্সপেন্সেস অফ এন এডুকেশনাল ইনস্টিটিউট। একটা শিক্ষা প্রতিষ্ঠানের এক্সপেন্সেস মানে খরচ, খরচ দেখিয়েছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানের খরচ দেখিয়েছে। স্টাফদেরকে স্যালারি দেওয়ার জন্য 38% টাকা তাদের খরচ হয়। আমি কি বলেছি, বৃত্তে ডেটাটা অনেক সময় ডিগ্রির আকারে দিয়ে থাকে, আবার অনেক সময় পার্সেন্টেজে দিয়ে থাকে। তো যদি পার্সেন্টে দেয় তাহলে ওটা 100%, আর যদি ডিগ্রিতে দেয় তখন হবে 360। ক্লিয়ার? তো এখানে আমাদের 100%-এ দিয়েছে, এই 360-এ দেয়নি। তো স্টাফ স্যালারিতে আমাদের 38% খরচ হচ্ছে। সেইখানে তাদের কিছু লেখালেখি করে সেগুলোকে পাবলিসিটি করতে হয়, বা হয়তো সেই ইনস্টিটিউটটার ভর্তি, তার প্রেস্টিজিয়াস জিনিস দেখানোর জন্য পাবলিসিটি করতে হয়, তাতে 4% খরচ হয়। মেনটেনেন্সে মানে ওই আমাদের প্রতিষ্ঠানের যেরকম ধরো রুম, তারপরে বিভিন্ন রকম ইলেকট্রিক জিনিস টিনিস, এগুলো সব খরচে 20% খরচ হচ্ছে। ট্রান্সপোর্টেশন এবং যদি যাতায়াত টাতায়াত নিয়ে এগুলোতে 10% হচ্ছে। স্পোর্টস এর ক্ষেত্রে 8%, কালচারাল ইভেন্টের ক্ষেত্রে 5%, মিসেলেনিয়াসে 5%। তো একটু দেখে নেব ডেটাগুলো সবগুলো ক্যালকুলেশন করে। 38 4 42, 42 20 62, 62 10 72, 72 8 80, আর 5 5 এখানে 10 হচ্ছে, মানে হচ্ছে 90। তার মানে এখানে একটা ডেটা ভুল দিয়েছে। ভুল মানে এটা অ্যাকচুয়ালি ওটা প্রিন্টিং মিস্টেক করেছে, এখানে 15% হবে, নইলে কোনোভাবে 100% হচ্ছে না। দেখুন ভালো করে, 38 4 42, 42 20 হচ্ছে 62, 62 10 72, 72 8 হচ্ছে 80, 80 5 85, আর 5 ছিল এখানে 90 হতো, কিন্তু অ্যাকচুয়ালি মিসেলিনিয়াসে 15% খরচ হয় তাদের, কারণ এই ঘরটা দেখে বুঝতে পারছেন। তো অনেক সময় এটা গন্ডগোল হতে পারে, তবে হতে না হওয়ার চান্সটা বেশি, কারণ আমি যে বইটা থেকে আমি উদাহরণটা নিয়েছি সেখানে এই ডেটাটা এরকম ভুল করেছিল। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে প্রশ্নটি। হ্যালো, হ্যালো, বুঝতে পেরেছেন? প্রশ্নটি বুঝতে পেরেছেন সবাই? আমি আপনাদের রেসপন্স পাচ্ছি না, আমি কি রয়েছি নাকি আমার কেটে গেছে কানেকশন? ও সরি। আচ্ছা, আমায় শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার, স্ক্রিন দেখা স্ক্রিন যায়। দেখতে কতক্ষণ থেকে কেটে গেছে? স্যার এই 30-40 সেকেন্ড হবে। আচ্ছা, বেশ। দেখুন দেখি, এটা এই অবধি বুঝিয়েছিলাম বা কিছু কি বেশি কিছু বলেছি নাকি দেখে নিন একটু। না স্যার, এই টুকটাই বলুন। এটাই বুঝিয়েছিলাম তো, যে এখানে হ্যাঁ কিছু কিছু ডেটা অনেক সময় ভুলও থাকতে পারে, যেমন এখানে 15% হওয়া উচিত, মানে 5% হলে এটা ক্যালকুলেশন রং হয়ে যাবে। আই হোপ এটুকু বুঝতে পেরেছেন। স্যার। বেশ, এবার আমরা প্রশ্নে এগোচ্ছি। দেখুন, বলছে ইফ যদি টোটাল এক্সপেন্ডিচার মানে সার্বিক খরচ ডিউরিং এ ইয়ার, এক বছরে যদি 65 লাখ হয়, একটা বছরে যদি খরচ যদি আমাদের 65 লাখ হয়,
Then what are the expenses on cultural events? কালচারাল ইভেন্টে কত খরচ হয়েছে? টোটাল খরচ মানে সব মোট খরচ বলছে 65, তবে 65 কিসে বলেছে? লক্ষ, মানে 65 লাখ আমি লিখলাম। তো সেই ক্ষেত্রে বলছে কালচারাল ইভেন্টে কত খরচ হয়েছে, আমাকে এটা বার করতে হবে। খরচ হয়েছে, এইটা আবার প্রশ্ন। ক্যালকুলেশন কি হবে বলতে পারবেন? আমার টোটালের থেকে আমার কালচারাল ইভেন্টে কত খরচ হয়েছে। দেখুন এখানে 65 লাখ বলেছে, হিসাবটা বুঝবেন কি করে করব। যদি এটা 100 লাখ বলতো তাহলে খুব ইজি হতো, কারণ 100 10% মানে 10 লাখ বলে দিতাম খুব সহজে, কি তাই তো? ঠিক বলছি তো? সরি 10 লাখ বলছি, 10 লাখ বলছি, 10 লাখ নয় 5 লাখ, 5 লাখ। আই এম এক্সট্রিমলি সরি, কারণ 5% বলেছে এখানে, তাই না? যদি 100 বলতো 100 লাখ এক বছরে খরচ হয়, 5% তার 5 লাখ, তাই না? ঠিক বলুন, আমি ঠিক বলছি কিনা? টোটাল যদি 100 লাখ খরচ হয়ে থাকে, কালচারাল ইভেন্টে 5% মানে কি 5 লাখই হবে, তাই তো? সিম্পল আমাদের ক্যালকুলেশন ছাড়া উত্তর হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে তা বলেনি। এখানে বলেছে 65 লাখে কত। আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে? আগে পয়েন্টটা ক্লিয়ার করবেন, আমি তারপরে প্রশ্নের উত্তরে ক্যালকুলেশনে যাব। আমি যেটা বোঝাতে চাইছি সেটা ক্লিয়ার হয়েছে তো? আই হোপ বুঝতে পেরেছেন। দেখুন এবারে বলেছে 5% আমার কালচারাল ইভেন্টে খরচ হয়, কালচারাল ইভেন্টে 5% টোটাল খরচের সেই 5% বার করতে হবে। 5% কার নিরিখে? কার নিরিখে হচ্ছে 5%? কালচারাল না, টোটালের নিরিখে। টোটালের নিরিখে আমাকে 5% বার করতে হবে। 65 লাখের নিরিখে আমাকে কালচারাল ইভেন্টে বার করতে হবে। তাহলে 5% মানে যখন বলি পার্সেন্ট বলি, তার মানে 5/100, আর কার নিরিখে মহন তখন ইনটু সেই সংখ্যাটি। ক্যালকুলেশনের সূত্র আবার বুঝিয়ে দিলাম। যখন 5% বলা হয় তখন সেই 5%টি কার নিরিখে যখন বলে, পার্সেন্ট যেই বলবে বাই 100, কার নিরিখে যখন বলবে তখন ইনটু 65। ক্যালকুলেশন করব। 5 20, তাই না? 5 4 20, 5 একে 5, 5 3 15, 13 5 65, মানে কত হচ্ছে 13/4। আমার উত্তর কি এরকম আছে? না, পয়েন্টে চেয়েছে, তার মানে আমাকে পয়েন্টে বার করতে হবে। 4 3 12, 3 থেকে 2 গেলে 1, তারপরে দশমিক আনাতে হবে 0, 4 2 8, 2 নামলো 0, 4 5 20, 3.25। আমার 3.25 লাখ টাকা খরচ হচ্ছে এইটাতে। দেখুন আমাদের উত্তর আছে কিনা, উত্তর কি আছে? দেখুন অপশন সি তে উত্তর রয়েছে। অপশন সি স্যার, অপশন সি। বলুন কেউ বুঝতে পেরেছেন কিনা বা কোথাও অসুবিধা হয়েছে কিনা। আমি একটুকুও ডাউট রাখতে চাইছি না আপনাদের মনে, তো যদি কারোর কোথাও সংশয় হয়ে থাকে জানাবেন। নাকি সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার। বাকিরা সবাই বুঝতে পেরেছেন? আমাদের ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন আপনারা অবশ্যই জানাবেন। হ্যাঁ বোঝা গেছে স্যার। বেশ, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার বুঝে। বেশ, থ্যাংক ইউ। এগোচ্ছি। 22 দেখুন, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট অ্যাঙ্গেল। মানে এই ওয়ার্ডটি দেখলে কোথাও একটা মনে শান্তি পাওয়া যায়। অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে আনুমানিক, তো আমাকে চেয়েছে আনুমানিক অ্যাঙ্গেল কোণ। আমি বলেছি যে কোণ কিভাবে করা হয় আপনাদের শিখিয়েছিলাম,
জাস্ট এ সেকেন্ড, কেউ একজন জয়েন করার চেষ্টা করছে। এখানে আনুমানিক কোণ চেয়েছে আপনাদেরকে। আনুমানিক কোণ কত হবে কোন দিক থেকে? বাই স্টাফ স্যালারিজ, ও সরি স্টাফ স্যালারিজের নিরিখে এখানে এই পাই চার্টটির কোণ কত হবে সেন্টার থেকে। ঠিক আছে, আমরা একটু আগে করলাম পার্সেন্টেজ থেকে কোণ কিভাবে করা হয়। আপনারা নিশ্চয়ই যেটা করছেন। আমাদের কোনটা চেয়েছে? স্টাফ স্যালারি চেয়েছে। স্টাফ স্যালারি কত পার্সেন্ট? 38%। তো এই 38% তো 100 এর নিরিখে হয়, কিন্তু আমাকে বার করতে হবে এখন ডিগ্রিতে। যখন ডিগ্রিতে বার করতে হবে তখন 38% সেটা কার? 360 ডিগ্রির 360 ডিগ্রি নিরিখে বার করতে হবে। তো 38 বাই 100। হ্যাঁ বলুন। অপশন বি 137 হবে অ্যাপ্রক্সিমেট। অপশন বি হবে বলছেন, দেখে নিই আমরা। আচ্ছা, 0 কাটলাম। আমি যদি যাই এখানে 2 দিয়ে 19 কাটলো, 2 5 কাটলো। আর কিছু কাটবে? আমার তো মনে হয় তা কাটবে না। সব থেকে ভালো না 10টাকে রাখা, আমরা কাটবো না। আমি জাস্ট একটু ব্যাক করে নেব। এই অংশটাকে আমি আবার লিখছি একটু আমি সলিউশন সুবিধার জন্য। ছিল 38 100 গুণিতক, কেন করছি দেখাবো এখন। 360, আমি একটা শূন্য কাটলাম। আমি চাইছি না আর ক্যালকুলেশন করতে না, কারণ আমি 10টাকে রাখতে চাইছি এখানে। কারণ দেখুন 38 গুণিতক আমি 36 করলাম। আমাকে তো এখানে 19 হয়েছিল, 36 গুণ করতে হতো। তো এটা করলে একটু সুবিধা হয়, দেখাবো কেন সুবিধা। সময় বাঁচবে। 6 আসতে 48 8 হাতে 4, 6 3 18 4 22। ওকে, 3 8 24 4 হাতে 2, 3 3 9 2 11, 8 2 আর 4 6, 2 1 1 3, আর এখানে 1 1 3 6 8, 1 3 6 8। জাস্ট এ সেকেন্ড, কেউ একজন এন্ট্রি নিচ্ছেন। তো কি বললাম? তো 1 3 6 8 উপরে হয়েছে, নিচে কত ছিল? 10 ছিল। আর যখন একের পরে একটা শূন্য থাকে সেটাকে সরানোর জন্য আপনাকে কি করতে হবে? শেষ থেকে 8 আছে তার আগে দশমিক বসবে। 1 3 6, তাই নিচে আর 10 থাকলো না। যদি 100 থাকতো তখন আগে দশমিক বসাতো, কিন্তু 100 থাকলে হবে না, কাটাকাটিতে এগোচ্ছিল, তাই আমরা সহজে করে গেছিলাম। তাই এই ক্ষেত্রে আমি যদি এটাকে কেটে 2 19 করে কাটতাম এখানে 2 5-এ, তাহলে ক্যালকুলেশনটা একটু দেরি হতো, মানে আরো একটু বেশি খাটতে হতো, গুণ করে আবার এটাকে ভাগ করে করতে হতো। আমি কি করে শুধু গুণটা করতে হলো, আর 10 থাকার জন্য একটা ঘর এগিয়ে এলাম। এবারে 136.8 কোথাও হচ্ছে নেই, কিন্তু দেখুন কথাটা এখানে ছিল অ্যাপ্রক্সিমেট, আনুমানিক। তো 136.8 মানেটা কি? 137। আই হোপ ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ একদম। চলুন পরবর্তী প্রশ্নে যাচ্ছি। প্রশ্ন নাম্বার 23। এখানে দেখুন বলছে দ্য টোটাল অফ হুইচ অফ দ্য ফলোইং হেডস ইজ ইকুয়াল টু স্যালারি এক্সপেন্সেস। বলছে আমাদের এখানে যে পার্টিশনগুলি রয়েছে, এই যে পাবলিসিটি, মেইনটেনেন্স, ট্রান্সপোর্টেশন, স্পোর্টস, কালচারাল ইভেন্টস, মিসেলেনিয়াস, স্টাফ স্যালারিজ, তো এদের মধ্যে এমন দুটি ডেটা আছে বা এমন তিনটি ডেটা বা এমন চারটি ডেটা আছে যাদেরকে যোগ করলে এদের মধ্যে এমন একটি ডেটা আছে যেটার নাম হচ্ছে স্যালারি এক্সপেন্সেস, তার সমতুল্য হবে। মানে এই স্যালারি এক্সপেন্সেস হচ্ছে 38%। তো বলছে এমন কোন কোন পার্টগুলোকে যুক্ত করলে এই স্যালারি এক্সপেন্সের যে 38% এর ইকুয়াল হবে। কোন 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 দুটো বা কোন দুটি বা কোন চারটি বা কোন পাঁচটি, বলুন। অপশন বি। অপশন বি, আপনি বলছেন মেইনটেনেন্স, ট্রান্সপোর্টেশন, স্পোর্টস। লেটস চেক ইট আউট। দেখুন মেইনটেনেন্স 20%,
ট্রান্সপোর্টেশন দেখতে পাচ্ছি 10, 20 10 30, স্পোর্টস 8, একদম 38%। দেখুন এটাকে যোগ করুন, এইটুকু 20 10 8%, টোটাল 38 হচ্ছে। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? এটা পরিষ্কার হয়ে বোঝা গেছে? এটা একটু জানাবেন সবাই। হ্যাঁ স্যার। সবাই সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আই হোপ হ্যাঁ সবাই। স্যার। বেশ, হ্যাঁ স্যার। একদম একদম। চলে আসুন এবারে প্রশ্ন নাম্বার 24-এ। বলছে ইফ দ্য টিচার্স স্যালারিজ আর ইনক্রিজড, যদি শিক্ষকের বেতন বাড়ানো হয় কত পার্সেন্ট? 20% বাড়ানো হয়। ভালো করে মাথায় রাখবেন, কত পার্সেন্ট বাড়ানো হচ্ছে? 20% বাড়ানো হচ্ছে। তাহলে নতুন কোণ কততে দাঁড়াবে সেন্টার থেকে? যদি শিক্ষকদের স্যালারি 20% বাড়ানো হয় তাহলে নতুন কোণটি কত হবে? বলুন, আমি কিভাবে ক্যালকুলেশন করবো এখানে? আমি আপনাদের কাছ থেকে আমি সাজেশন চাইছি। এতগুলো দুটো অঙ্ক, 3টে অঙ্ক করে এলাম, দুটো না 3টে না? হ্যাঁ 3টে করে এলাম। বলুন। স্যার স্টাফ স্যালারি অলরেডি বলছে 38% আছে। ওকে, এবার যদি 20% আরো বাড়ে তাহলে এটা 58% হয়ে যাবে। okay, so you are saying that 38% আছে, আপনি প্লাস 20% করবেন। ওকে, তাহলে হবে 58%, তাই না? হ্যাঁ স্যার। এবারে হ্যাঁ আপনি বলছেন এটা যদি অ্যাঙ্গেল বার করবো, তাই তো? হ্যাঁ তাহলে হ্যাঁ 58 কত কার নিরিখে? এটা 360 এর নিরিখে নিশ্চয়ই। তো হ্যাঁ স্যার। 58/100 ইন্টু 360, তাই তো? একই প্রসেসে করবো, 0 0 কেটে দেবো, বাকিটাকে গুণ করব, তাই তো? 58 আর 36, সবাই সবাই তাই বলছেন তো? শুধু আমি অনিন্দর কথা বলছি না, বাকিরা আপনারা সবাই বলছেন তো? আপনারাও সহমত তো? আমি ঠিক করছি হ্যাঁ। তো? বেশ, ওকে, জানাবেন সবাই একটু। তো 6 8 48 8, হাতে থাকলো 4, 6 5 30 4 34, 3 8 24 4, হাতে 2, 3 5 15 আর 2 মিলে 17। তাহলে 8 4 4 8, 3 7 10, হাতে 1, 2 0 8 8, আর শেষে নিচে 10 আছে মানে 208.8। আমার অপশন কি মিলছে? এখানে এ বলছে 45.6, বি বলছে 43.6, সি বলছে 56, ডি বলছে ক্যান নট বি ডিটারমাইন্ড। তাহলে উত্তর কোনটা হবে? স্যার এটা লাস্টেরটাই করতে হবে, যেহেতু কোনো উত্তর বলছেই না। উত্তর বলছেই না, অ্যাকচুয়ালি উত্তর ওটাই, ক্যান নট বি ডিটারমাইন্ড, হ্যাঁ বাট দিস ইজ হ্যাঁ নট দ্য লজিক। এটা লজিক নয়, এটা লজিক নয়, এটা লজিক নয়। আচ্ছা দেখুন, স্টাফ স্যালারিজ আর টিচার স্যালারিজ দুটো কি একই? তো স্টাফ বলতে তো আর কাউকে মেনশন করছে না। শুধু টিচাররা কি একটা ইনস্টিটিউশনে থাকে? না তা নয়। তাহলে আমি কেন, আমি ওটা ওটা যদি কোনো অন্য প্রতিষ্ঠান হয়, স্পোর্টস ইকুইপমেন্ট আছে ওখানে, স্পোর্টস মেইনটেনেন্স আছে, এগুলো সব যে করছে, মেইনটেনেন্স, ট্রান্সপোর্টেশন, অন্যান্য তো রয়েছে এখানে। আমি স্টাফ বলতে আসি, স্টাফ বলতে এখানে একটা ইনস্টিটিউশনের সমস্ত স্টাফ বোঝায়, শুধু কি টিচার বোঝায়? প্রথম থেকেই উত্তরটা হবে না, আপনার ক্যালকুলেশন করার প্রয়োজন ছিল না, এখানে টিচার স্যালারিজ বলে কোনো পয়েন্টই ছিল না, ঠিক নয় কি? তাই নয় কি? বলুন আগে। এখানে হ্যাঁ স্যার। টিচার স্যালারিজ বলে স্পেশাল কোনো, এখানে কোনো কি পার্টিশন করেছিল? পার্টিশন করেছিল এখানে? নো। তো দ্যাটস ওয়াই আমাদের প্রথমেই বলা উচিত ছিল ক্যান নট বি ডিটারমাইন্ড। ঠিক আছে? তো অনেক সময় এরকম প্রশ্ন থাকতে পারে,
সেই জন্য ভালো করে ডেটাগুলি ভালো করে দেখবেন। ডেটাগুলি, ডেটার কাছেই অনেক উত্তর থাকে। ক্লিয়ার? বোঝা গেছে এটি? বোঝা গেছে? বোঝা গেছে? পয়েন্ট অফ ভিউটা বোঝা গেছে? একদম। চলছি, নেক্সট প্রশ্নে চলছি। আচ্ছা, what is the angle extended at the center by a combination of miscellaneous and cultural events? Expenses at the center in degrees. তো এবারে বলেছে ডিগ্রি বার করতে, তবে এই ডিগ্রিটা কার নিরিখে বার করতে হবে? মিসেলেনিয়াস আর কালচারাল ইভেন্টস, এই দুটোর সমন্বয়ে। কারণ বলেছে না এই যে কম্বিনেশন, তো এখানে 5 আর এখানে মিসেলেনিয়াস 5 ধরবেন না, 15। আবার মনে করিয়ে দিলাম, এটা 5, এটা কিন্তু 5 নয়, মিসেলেনিয়াস কিন্তু 15। মিসেলেনিয়াসের ডেটা হচ্ছে 15% এটি। সো আমি যদি অপশন বি। অপশন বি বলছেন, ওকে। সো হ্যাঁ স্যার, অপশন বি। আচ্ছা, চলুন আমরা ক্যালকুলেট করে নিই। লেটস ক্যালকুলেট। সো কালচারাল ইভেন্টের জন্য আমরা দেখেছি 5%। নাও মিসেলেনিয়াস আমরা দেখেছি 15। সো কম্বাইন মানে কি? যোগ করতে হবে, সমান 30, সরি 20, 20। তাহলে 20% অফ কার? ডিগ্রি যখন কোণ করতে বলছে, অফ কার? কত সংখ্যা? 60 ডিগ্রি। একদম 360। তো 20/100 গুণিতক 360, 36 দুনে 72। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথম পাই চার্টের সমস্ত প্রশ্ন আমরা সলিউশন করলাম। নাও নেক্সট চার্ট দেখে নিন। এইখানে উত্তরটা অনেকাংশে আমি আপনাদের জন্য অপেক্ষা করব, আপনারা বলবেন, তারপরে আমি এগোবো। দেখুন, বলছি এখানে এক্সপেন্সেসটা দেখিয়েছে, খরচ দেখিয়েছে একটা বই পাবলিশের ক্ষেত্রে। মানে সব বই বা বই কারখানার সমস্ত বই নয়, একটা বই তার পাবলিকেশনের জন্য যত খরচ হয় তা দেখিয়েছে। ঠিক আছে, একটা বইয়ের। সো কিপ ইট ইন মাইন্ড, মাথায় এটাই ঢোকাবেন যে একটা বইয়ের জন্য বলাবেন। আচ্ছা, যেমন হচ্ছে পেপার কস্ট, কাগজের জন্য খরচ পড়ে 25%, ট্রান্সপোর্টেশনের জন্য খরচ পড়ে 10%, বাধাইয়ের জন্য 20%, রয়্যালটির জন্য 15%, প্রমোশনের জন্য 10% এবং প্রিন্টিং কস্টের জন্য 20%। ওকে, সো দিস ইজ দ্য ডেটা। সো আমাদেরকে এই ডেটার উপর ভিত্তি করে আমাদের সলিউশন ক্যালকুলেশন করতে হবে। চলে আসুন। প্রথম বলছে ইফ দ্য পাবলিশার, যদি প্রকাশকের হ্যাড টু পে 61,200 রুপিস, যদি একজন পাবলিশারকে, মানে ওই পাবলিশার যিনি যে তার প্রিন্টিং প্রেসটা আছে, তার একটা বই খরচার তার একটা পার্সেন্টেজ হিসাব দিয়েছিল, তো বলছে যদি তার 61,200 টাকা যদি প্রিন্টিং কস্ট দিতে হয় ফর দ্য প্রোডাকশন অফ এ সার্টেন কোয়ান্টিটি অফ বুকস, একটা নির্দিষ্ট সংখ্যক বইয়ের জন্য, যদিও এখানে নির্দিষ্ট সংখ্যক বইটি জানায়নি, নির্দিষ্ট সংখ্যক বইয়ের জন্য ওনাকে বইয়ের জন্য 61,200 টাকা দিতে হয়, তাহলে দেন হোয়াট উইল বি দ্য রয়্যালটি, তাকে এই যে রয়্যালটি কত পে করতে হবে ওই বইটার জন্য। তাহলে আমরা কি কি জানি না দেখুন। যদি আমরা একটা বইয়ের মূল্য জানতাম তাহলে তো খুব ইজি ছিল, যদি আমরা কতগুলি বই জানতাম তাহলেও ইজি হতো, কিন্তু এখানে বইয়ের দাম দেয়নি। ওকে, টোটাল বইয়ের শুধুমাত্র খরচটা বলেছে, টোটাল বইয়ের যে প্রিন্টিং কস্টটা বলেছে। ঠিক আছে, এবার এখান থেকে উত্তর বার করতে হবে। বলুন এবার কিভাবে সলিউশন করলে আমরা বার করতে পারি? এনি আইডিয়া? দেখুন কি কি দিয়েছে, দেখুন আমরা এখানে প্রিন্টিং কস্ট,
প্রিন্টিং কস্টটা বলেছে, আমরা এখন জানি না কি বললাম আপনাদেরকে। প্রিন্টিং কস্ট বাবদ ওনাকে 61,000 দিতে হয়েছিল, 61,200 প্রিন্টিং কস্ট বাবদ শুধু, ঠিক আছে? প্রিন্টিং কস্ট বাবদ ওনাকে 61,200 দিতে হয়েছিল, বাকি নিয়ে নয়, বাইন্ডিং টাইন্ডিং নিয়ে নয়, প্রিন্টিং কস্টের জন্য ওনাকে 61,200 টাকা দিতে হয়েছে। ওকে, নির্দিষ্ট বইয়ের জন্য। এবারে বলছে প্রিন্টিং কস্ট যদি এত টাকা হয় তাহলে রয়্যালটি কত হবে জিজ্ঞাসা করছে। আচ্ছা আমরা প্রিন্টিং এক একটা করে আসি। প্রিন্টিং কস্ট কত পার্সেন্টে ছিল বলুন, পার্সেন্টে প্রিন্টিং কস্ট কত ছিল? 20% ছিল। আর অন্যদিকে আমাদের রয়্যালটি কস্ট কত ছিল পার্সেন্টেজে? রয়্যালটি কস্ট সমান 15%। এবারে ডেটা আছে কোনটা, মানে ডেটা এটা পার্সেন্টেজে আছে, ডেটার নিরিখে প্রিন্টিং কস্ট এর ডেটা আছে 61,200, শুধু রয়্যালটি কস্ট নেই, রয়্যালটি কস্ট নেই। তাহলে আমরা কোনটাকে এক্স ধরতে পারি? রয়্যালটি কস্টটাকে এক্স ধরবো, রয়্যালটি কস্টটাকে আমরা এক্স ধরবো, দিয়ে একটা সূত্রে ফেলবো। সূত্রটা কি? প্রিন্টিং কস্ট পার্সেন্টেজ ইজ টু রয়্যালটি কস্ট পার্সেন্টেজ, হয়েছে? ইকুয়াল টু প্রিন্টিং কস্ট 61,200 ইজ টু এক্স। এই সূত্রটা কে কে বুঝতে পারলেন না বলুন? 20:15 কিভাবে করলাম? প্রিন্টিং কস্ট ইজ টু রয়্যালটি, প্রিন্টিং ইজ টু রয়্যালটি পার্সেন্টেজে 20:15, 20:15, এটা বুঝতে পেরেছেন? সমান প্রিন্টিং কস্টের ভ্যালু 61,200 জানতাম, করেছি, কিন্তু রয়্যালটি কস্ট জানি না, আমি তাকে মনে করি এক্স ধরেছি, করেছি। এই সূত্রতে কোথাও কারোর ডাউট থাকলে বলবেন। ইজ ইট ক্লিয়ার অর নট? আমি ডেটাটাকে এরকম ভাবে লিখতে পারি কিনা বলুন? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা আমি ডেটাটাকে এরকম কি লিখতে পারি? 5 4 20, 5 3 15, অর্থাৎ 4:3 61,200 ভাজিত সরি ইজ টু এক্স। আমি এরকম ভাবে কি লিখতে পারি না? লিখতে পারি কি? হ্যাঁ স্যার। ওকে, আমি কি এটাকে এরকম ভাবে লিখতে পারি না? 4/3 ইকুয়াল টু 61,200 বাই এক্স, লিখতেই পারি। হ্যাঁ স্যার। তারপরে কোনাকুনি গুণ করে 4x ইজ ইকাল টু 61,200 ইন্টু 3 লিখতে পারি, বা x ইজ ইকাল টু 61,200 ইন্টু 3 বাই 4 লিখতে পারি। এই জায়গায় আমার জায়গা শর্ট হয়ে যাচ্ছে, আমি এদিকে পেলে নিলাম 61,200 ইন্টু 3 বাই 4 ছিল, 4 দিকে কাটবে। আচ্ছা 15 4 60 জানি, 1 আর 2 মানে 4 3 12, বুঝতে পারছেন? 4 একে 4 ধরুন না, 4 একে 4, তাহলে এখানে 2 এক্সেস থাকছে, 2 আর 1 4 5 20 কাটেনি, 1 2 4 3 12 কেটে গেছে, এবারে 0 0। আমি এটাকে এরকম কাটাকাটি করতে পারি, করতে পারি কিনা বলুন? করতে হ্যাঁ পারি। স্যার। বেশ হ্যাঁ স্যার। বেশ, তাহলে x ইজ ইকাল টু কত হলো? 1 5, 45,900 হবে স্যার। হ্যাঁ 15,300 গুণিতক 3 করলে যেটা বললেন উনি 45,900। দেখুন তো উত্তর আছে কিনা। আচ্ছা স্যার। এই অপশন দেখুন কি স্যার? অপশন সি আছে।
হলো 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 তো? তাহলে কিভাবে হ্যাঁ স্যার করলাম হয়েছে। ভালো করে প্রসেসটা করে বলুন। যেহেতু আমার কাছে দুটো কন্ডিশন ছিল, প্রিন্টিং কস্ট আর রয়্যালটি নিয়ে, এবং সেখানে প্রিন্টিং কস্ট ছিল, রয়্যালটির ভ্যালু দেয়নি। তো সেই জন্য আমার কাছে তিনটে ভ্যালু থাকার জন্য আমি এই ইস্টু পদ্ধতিতে গেলাম। এটা গেলে আমরা একটা ভ্যালুকে আমরা বের করতে সহজেই পারবো, তাই না? তো সেই ক্যালকুলেশনটা আশা করি ধাপে ধাপে করেছি। দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ, দিস ইজ দ্য সেকেন্ড স্টেজ, দেন ইট ইজ দ্য থার্ড স্টেজ, আর এখানে লাস্টে উত্তর পাওয়ার ফেজ। তো আমরা পরপর ফেজ আমরা অতিক্রম করে গেছি। ক্লিয়ার? না, পরে আসি, নেক্সট আছে পরের প্রশ্ন। বলছে ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য বুক ইজ 150, বলছে যদি একটা বইয়ের দাম, ভালো করে বুঝবেন, ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য বুক 150, মানে একটা বইয়ের দাম যদি 150 টাকা হয়, তাহলে হোয়াট ইজ দ্য কম্বাইন্ড প্রিন্টিং অ্যান্ড বাইন্ডিং কস্ট অফ এ সিঙ্গেল কপি? তো 150 টাকা যদি বইয়ের দাম হয়, তাহলে আপনার প্রিন্টিং এবং বাইন্ডিং বাবদ কত টাকা খরচ করেছেন একটা বইয়ের জন্য? তাহলে আমার ডেটা অনুযায়ী আমাকে কাজ করতে হবে। ভালো করে ভাবুন তো, এখানে কি করতে হবে? প্রথম কাজ কি? আমার তো এই 100% এর ভ্যালু জানা হয়ে গেছে, যেটা হচ্ছে 150 এখন, তাই না? এবারে এটা হচ্ছে 100% এর ভ্যালু। এবার আপনাকে বলেছে প্রিন্টিং এবং বাইন্ডিং, প্রিন্টিং কস্ট এবং বাইন্ডিং কস্ট, এটার কম্বাইন্ড ভ্যালু কত জানতে চেয়েছে। 150 টাকা যদি পুরো খরচ হয়ে থাকে বইটির, তার থেকে কত আপনি বাইন্ডিং এবং প্রিন্টিং খরচ করছেন। সো প্রথমত আপনি কি করবেন? বাইন্ডিং প্লাস প্রিন্টিং, কারণ কম্বাইন্ড বলেছে, প্রিন্টিং কস্ট কত হয়েছিল? 20, বাইন্ডিং 20 যুক্ত প্রিন্টিং 20 সমান হচ্ছে 40। তো এই 40 শুধু টাকা নয়, এটা এটা 40%। am I right? আমি ঠিক হ্যাঁ বলছি? স্যার। এবারে 40% অফ কত? 360 নাকি 150 সরি, কোনটা হবে? 150 অ্যাবসলিউটলি রাইট। এখানেই ম্যাক্সিমাম জন ভুল করবে, এখানে 360 করবেন না, এটা হচ্ছে 150 এ নিয়ে, কারণ একটা বইয়ে তো, তাই জন্য 40% মানে হচ্ছে 100। 160 হবে, এটাই দেখা যাক তাই হয় কিনা। একদম 15 গুণিত 4 এ 60। 60 রুপিস কি আছে? আছে 60 রুপিস? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার, অপশন এ। এই তো, অপশন এ হচ্ছে রাইট আনসার। এনি ডাউট? কোনো সমস্যা? কোনো সমস্যা? এটা বুঝতে কোথাও অসুবিধা আচ্ছা। হয়েছে? ভেরি গুড। নাও 28, what is the central angle of the sector corresponding to the expenditure incurred on royalty? সো বলছে রয়্যালটির নিরিখে আমাদের এই যে যে সার্কেলটি রয়েছে, এই রয়্যালটি কত ডিগ্রি কোণে অবস্থিত? রয়্যালটিটি কত ডিগ্রি কোণে অবস্থিত? তো দিস ইজ ভেরি ইজি। এখানে শুধুমাত্র রয়্যালটির ডিগ্রি বার করতে বলেছে। রয়্যালটি মানে কত? 15%। সো রয়্যালটি ইজ 15%। তো এবারে 15% অফ কার নিরিখে হবে এটা? যখন কোণ করতে বলেছে, কোনো কি ডেটা এখানে দিয়েছে? এখানে কোনো কি এক্সট্রা কোনো ডেটা দিয়েছে? দিয়েছে কি? না স্যার দেয়নি। বা কোথাও দেয়নি। হাফ, কোথাও হাফ, বা কোথাও 1/5 কিছু বলেছে? যদি হাফ বলতো আমাকে এখানে 180 করতে হতো, সেই সমস্ত কথা কিচ্ছু দেয়নি। তার মানে কি 360 থাকবে। তাহলে 15% অফ 360 মানে হচ্ছে 15/100 ইন্টু 54 হবে স্যার। 54। ওকে, দেখছি আমরা। 0 0 কাটলাম, 5 2 10, 5 3 15, আর এখানে 18, 18 3 54, 54।
কোনো অসুবিধে? কোনো অসুবিধে? কোনো ডাউট? না স্যার। না স্যার নাই। খুব ভালো। চলুন পরবর্তীতে যাই। বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রমোশন অ্যান্ড প্রিন্টিং কস্ট? বলছে প্রমোশনে যে খরচ হয়েছে, প্রিন্টিং এ যে খরচ হয়েছে তার মধ্যে পার্থক্য কত যদি একটা বইয়ের ভ্যালু 200 টাকা হয়ে থাকে। তো একটা বই এই যে একটা এই যে তো এগুলো তো এই যে 20% 15% এইসব যে পার্সেন্ট হচ্ছে একটা বইয়ের নিরিখে। তো একটা বইয়ের দাম যদি 200 টাকা হয়, ঠিক আছে, তো এখানে আমার চেয়েছে কোনটা কোনটা, প্রমোশন আর প্রিন্টিং। সো হোয়াট ইজ প্রমোশন? এই যে প্রমোশন কস্ট 10%, প্রিন্টিং কস্ট 20%। সো এই দুটোর মধ্যে পার্থক্য কত বলেছে আমার, বুঝতে পেরেছেন তো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রমোশন অ্যান্ড প্রিন্টিং? তো আমার দুটো ডেটা বার করতে হবে, তবে দুটো ডেটাও বার করতে হবে না যদি আপনারা একটু বুদ্ধিমান কাজ করেন। কেউ আপনারা করতে পারেন কি যে প্রমোশনে কত টাকা খরচ হয়েছে, তারপরে প্রিন্টিং এ কাজ করে কত খরচ হয়েছে, তারপরে দুটোর খরচকে বিয়োগ করলেই পেয়ে যেতেন, এটা করতে পারেন। কেউ আবার আমি কেন প্রথমে ক্যালকুলেশন করতে যাবো, প্রিন্টিং কস্ট যদি আমার এখানে বলেছে প্রিন্টিং কস্ট কত বলেছে 20%, তাই না? প্রমোশন কস্ট কত বলেছে, প্রমোশন কত বলেছে 10%, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কত, 10% এর পার্থক্য। ঠিক তো? ঠিক হ্যাঁ তো, স্যার। কিন্তু আমার তো উত্তর পার্সেন্টে চাইনি, আমার তো উত্তর চেয়েছে টাকায়। এইখানে আমার মনে হয় কোনো অঙ্ক কষারই প্রয়োজন নেই। 200 টাকার 10% কত গো, কত 20 হয়? টাকা হবে স্যার। 20 টাকা হয়। অপশন বি। তো গণিত গণিত করলেই বেরিয়ে যাবে। তো আমরা 10% অফ 200 সমান 10-এর 100 গুণিতক 200। এখানে 200 কেন বুঝতে পারছেন, 200 কেন বুঝতে পারছেন, কারণ বইটার দাম 200 করে দিয়েছে, বইটার দাম 200 বলে দিয়েছে। তো এখানে 360ও হবে না, 360 হবে না, আগের বারে যখন 150 হয়েছিল ঠিক একই রকম ভাবে 200 হবে এখানে। তো এখানে ক্যালকুলেশনের কিছু প্রয়োজন ছিল না। 10 দুগুণে 20, তাই না? বোঝা গেছে? বলুন হ্যাঁ স্যার। কারো যদি অসুবিধা থাকে বলতে পারেন, কিন্তু কোনো চাপ নেই। এগোচ্ছি তাহলে। এবার দেখুন বলছে ইফ যদি 1000 copies are published, বলছে যদি 100 না 1000টা কপি প্রকাশ হয়েছে এবং ট্রান্সপোর্টেশন কস্ট তাতে যদি আমার 15,000 টাকা খরচ হয়, তাহলে কি বলছে, আমার 1000 কপি পাবলিশ করেছে এবং সেই 1000 কপি পাবলিকেশনের ক্ষেত্রে আমার ট্রান্সপোর্টেশন মানে ওই যে গাড়িতে নিয়ে যাওয়া, এতে খরচ হয় যদি আমার 15,000 টাকা, তাহলে সেলিং প্রাইস কত হবে এক একটা বইয়ের? জাস্ট ইমাজিন প্রশ্নটা কি বলছে, হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস পার বুক, এক একটা বই, ও সবটার চাইনি, এক একটা বই বিক্রি মূল্য কত। শুধু এখানে প্রশ্ন নয়, আরো আছে, যাতে সে আবার 20% লাভ রেখে বিক্রি করতে পারে, মানে পাবলিশার 20% লাভ রেখে বিক্রি করছে, তার এই ট্রান্সপোর্টেশন খরচ বাদ যাওয়ার পরেও সে 20% লাভ রেখে বিক্রি করছে। সো অনেকে হাল ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা বলুন? আগের প্রশ্নটা ছিল যে এরকমই হয় যে স্যার বোঝানোর সময় অনেক সহজ সহজ দেন, যখন করতে দেন পরীক্ষায় আসে সব কঠিন আসে, তাই না? মনে হয় এরকম। অ্যাকচুয়ালি এখানে কিছুই নেই, শুধু একটু মস্তিষ্ক থেকে একটু মানে ওই হয় না জটলা বা ধাঁধা থাকলে এক একটা ক্লু বার করতে হয়। প্রথমে দেখুন তো আমার কি বলেছে, ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে দিয়েছে, ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে দিয়েছে কত, 15,000 টাকা। আচ্ছা এটা কত কপির নিরিখে, এটা কত কপির নিরিখে, 1000 কপি স্যার। 1000 কপি, অ্যাবসলিউটলি রাইট। তাহলে একটি কপিতে
কত ট্রান্সপোর্টেশনের খরচ হবে? ট্রান্সপোর্টেশনে কত খরচ হবে? 15,000 ভাজিত 1,000 সমান 15 টাকা। একটা কপিতে ট্রান্সপোর্টেশন কত খরচ হয়েছে? 15 টাকা। 15 টাকা। তার মানে আমার এই যে ট্রান্সপোর্টেশনের যে খরচটা আমি বের করে নিয়েছি। কত? 15 টাকা তো একটা বইয়ের জন্য। হ্যাঁ স্যার। তাহলে সেলিং প্রাইস কত হওয়া উচিত? যদি একটা মানে পুরো পুরো এই সেক্টরটার ভ্যালু যদি 100% হয় এবং তার যদি আমরা 10% এর ভ্যালু জানি তাহলে 100% হওয়া কি বার করাটাই কঠিন কাজ? আমরা 10% এর ভ্যালু কত জেনে এলাম? কত জানলাম? কত? আরে কত বলুন? 15 রুপিজ। 15 রুপিজ জানতে পারলাম। হ্যাঁ 10% স্যার। ভ্যালু। তাহলে ওটার 100% কত হবে? 15 ইন্টু 10, 150 টাকা। তাই তো? হ্যাঁ স্যার। একটা নর্মাল নিয়ম বলছে 150 টাকা হবে তো? হ্যাঁ হ্যাঁ। সবাই ভালো করে বলুন, কিন্তু আমি এখানে লজিকটাকে মানে কোথাও যদি গুলিয়ে ফেলেন হবে না। কথায় কথায় তো উত্তর হচ্ছে যে টোটাল ট্রান্সপোর্টেশন কস্ট যদি 15,000 টাকা হয় তবে ওটা কত কপির নিরিখে ছিল? 1000 কপির নিরিখে ছিল। 1000 কপি। এবারে একটি কপির নিরিখে তার খরচ কত হবে? 15 টাকা। 15,000 বাই 10,000 বাই 15 1000 টাকা। 15 টাকা। এবারে এই ট্রান্সপোর্টেশন তো 10% ছিল। 10% এর ভ্যালু যদি 15 টাকা হয় মানে একটা বইয়ের নিরিখে, তাহলে একটা বইয়ের নিরিখে টোটাল খরচ কত হবে? 10% এর সাথে 100% এ যেতে কত হবে? ইন্টু 10 করে দিন। 150 টাকা হয়েছে। 150। 150। এই 150 কি করে এলো বুঝতে পেরেছেন তো? 150 কি করে এলো বুঝতে পেরেছেন তো? ঠিক আছে, আমি আরো এর যদি কঠিন নিয়ম মনে হয়, টোটাল ভ্যালু যদি বার করতে চান, টোটাল ভ্যালু যদি কারোর বার করতে চান, সেই ক্ষেত্রে কি করতে হয়? নিয়মটা হচ্ছে যে একটার ভ্যালু জানতে হবে, ন্যূনতম একটার ভ্যালু জানতে হবে। তো একটার ভ্যালু আমরা জানি, যেটা হচ্ছে নর্মাল ভ্যালু, যেটা হচ্ছে এইখানে থাকবে, যেটা হচ্ছে একটি উপাদানের ভ্যালু। ঠিক আছে? ইন্টু 100 বাই যে এই ভ্যালুটার পার্সেন্টেজ কত। যেমন এই ভ্যালুটা আমরা কত পেয়েছিলাম? 15 পেয়েছিলাম একটার ভ্যালু। এর কত পার্সেন্টেজ বলেছে? 10% বলেছে। তাহলে 100/10, 10/100 না করে 100/10 করতে হয়। এই ক্যালকুলেশন করলে আপনাদের উত্তর বেরিয়ে যাবে। দেড়শো হচ্ছে। তো এবারে এটা না অনেকটা জটিল নিয়ম হয়ে যাবে আপনাদের পক্ষে। তো সহজ নিয়ম হচ্ছে এটাই, যে যদি একটা বইয়ের জন্য ট্রান্সপোর্টেশনে 15 টাকা খরচ হয় এবং সেই 15 টাকা হচ্ছে 10%, একটা টাকার 10%, তাহলে ওটার 100% হচ্ছে 150 টাকা। মানে একদম ইজি নিয়ম বলে, তাই কিনা বলুন? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার ভয়েস আসছে কিনা কেউ একটু মাঝে মধ্যে মিউট করবেন, মানে একটা গানের একটা আওয়াজ আসছে। আচ্ছা, দেখুন এবারে আমার প্রশ্ন কিন্তু এখানে শেষ হয়নি। তো বিক্রি মূল্য কিন্তু এটা নয়, বলছে বিক্রি মূল্য আমি 20% লাভ রেখে বিক্রি করব। তো আমার এইটার খরচ অনুযায়ী 15 টাকা অনুযায়ী 150 টাকা একটা বইয়ের মানে হচ্ছে দাম, কিন্তু আমাকে 20% লাভ রেখে বিক্রি করতে হবে। প্রশ্ন তাই বলছে তো, যে যাতে তিনি 20% লাভ রেখে বিক্রি করেন। 150 কিন্তু উত্তর হয়নি। আমার পয়েন্ট বুঝতে পারছেন সবাই? আমার পয়েন্ট হ্যাঁ সবাই? স্যার। তো তাহলে এবারে 20% তো লাভ রাখতে হবে। আপনি হ্যাঁ। খরচা করেছেন 150 টাকায়, তাই 20% লাভ রাখতে হবে। কার কার 100 টাকার নাকি 150 টাকা নিরিখে করবেন? আপনি কত টাকা নিরিখে করবেন? আপনার যা খরচ হয়েছে তার নিরিখে করবেন না কমে করবেন? আপনার তো খরচ হচ্ছে 150 টাকা। যা তো খরচ হয়েছে তাই। তাহলে 150 টাকা নিরিখে করবেন। তো 20% মানে 20 100 গুণিতক 150।
সমান 15 দুনে 30। এটা হচ্ছে সেই প্রফিটটা। তাহলে প্রফিটের সাথে আমার খরচ জুড়ে দেব। খরচ কত হয়েছে? 150 টাকা। তাহলে 150 যুক্ত 30 সমান আমার 180 টাকা দাম হবে বইয়ের। ঠিক আছে? অতএব আমার বইয়ের দাম কত হবে? 180 টাকা। অপশন সি হচ্ছে। দেখুন এই অঙ্কটা এতটা দীর্ঘ পথ অতিক্রম করে হলো। তো আমি আগেও বলেছিলাম যে 5টি অঙ্কের মধ্যে আপনি এক্সপেক্ট করবেন না যে 5টি অঙ্ক একেবারে ইজি হবে। দেখুন এখানে আমরা পূর্বের 4টা অঙ্ক খুব সহজ পেয়েছি, কিন্তু এই অঙ্কটি একটু ট্রিকি আছে। তা বলে কিন্তু একেবারে দুর্বোধ্য নয়, এটাকে সলভ করা যায়, তবে একটু নজর ভালো করে রেখে। এবারে বলুন এই অঙ্কটি বুঝতে কোথায় অসুবিধা হয়েছে। আমার আরেকবার বোঝাতে আমার সময় নষ্ট হবে না, আপনারা বললে আমি আবার বোঝাবো। ঠিক আছে? আপনারা চাইলে আমি আবার, হ্যাঁ বলুন স্যার আরেকবার বলুন। বেশ, স্যার আরেকবার বলুন। একদম একদম। আমি দেখুন আমি পুরোটাই ক্লিন করছি, পুরোটাই ক্লিন করছি, একদম বুঝে গেছে। দেখুন আমার প্রশ্ন হচ্ছে মূলত বিক্রি কত টাকায় করবো সেটা চেয়েছে, তাই না? দেখুন ভালো করে এই প্রশ্নটা পড়ে আসুন। ইফ 1000 copies আর পাবলিশড, যদি 1000 কপি বিক্রি করা হয় তাহলে আমার ট্রান্সপোর্টেশন কস্ট যদি সেখানে 15,000 টাকা পড়ে, তাহলে বিক্রিত বইয়ের দাম কত? এবারে ও কিন্তু জিজ্ঞাসা করেনি সেই যে 1000 কপির দাম জিজ্ঞাসা করে, এখন বলছে হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস পার বুক। এইখানে প্রশ্নটা কিন্তু ইজি করে দিয়ে গেছে। ও আমাদেরকে জিজ্ঞাসা করছে না যে 1000 কপির দাম বলো, তাই কিনা বলো? এই প্রশ্নটা বুঝতে পেরেছেন তো? এই জায়গায় ওদের বুঝতে পেরেছেন তো? হ্যাঁ এবারে আমার কাজটা কি? আমি এই ডেটাগুলিকে একটা বইয়ের নিরিখে বের করে নেব। যে তোমার একটা বইয়ের সেলিং প্রাইস চেয়েছে, তাই আমি কেন 15,000 টাকা ট্রান্সপোর্টেশন নিয়ে ছুটবো? 1000 কপির একটা কপি বের করে নিই না। এই যে 1000 কপির এক কপির ট্রান্সপোর্টেশন খরচ কবে হবে? 15,000 টাকা যদি তার ট্রান্সপোর্টেশন খরচ এই 1000টা কপির জন্য হয়, তাহলে একটা কপির জন্য কত টাকা খরচ হবে? 15 টাকা। 15 টাকা, তাই তো? কারণ আমাকে তো ওই 1000 কপির সেলিং প্রাইস চাইছে না, আমাকে চাইছে একটা কপির নিরিখে, তাই তো? আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন তো? আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন হ্যাঁ তো? স্যার বুঝতে পেরেছি। একদম। তো তাহলে আমার ট্রান্সপোর্টেশন খরচ এখানে আমার এই অংশটাতে আমি লিখে দিচ্ছি। এটা কত টাকা বলছে? একটা বইয়ের জন্য 15 টাকা খরচ হচ্ছে। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার তো? এবারে আমার এইখান থেকে আমি এইটা যদি 15 টাকা জেনে যাই, তাহলে এই যে পুরো খরচটাকে আমি জানতে পারবো কি পারবো না? জানাটা কঠিন, কারণ হচ্ছে আমি তো এইটার ভ্যালু জানি না, এইটার ভ্যালু জানি না, এইটার ভ্যালু জানি না, এটার ভ্যালু জানি না, জানি না তো। কিন্তু এটা দেখুন পার্সেন্টেজের নিরিখে কত পার্সেন্টেজ বলেছে? 10% বলেছে। আমাকে তো সে বাইন্ডিং কস্ট চাইনি, আমাকে টোটাল কস্ট চেয়েছে। যদি বলে যে 10% টাকা তোমায় দিলাম, ঠিক আছে, আমাকে দিয়েছে 5 টাকা। এবারে বলো দেখি বাবু, তোমাকে যদি 100% টাকা দিতাম তাহলে তোমার কাছে কত টাকা হতো? তখন আমরা কি বলবো? কাকু 50 টাকা হবে, ঠিক কিনা বলুন? যদি কেউ বলে আপনাকে টাকা দেওয়ার সময় যে বাবু তোকে আমি 10 টাকা দিলাম, কিন্তু এই 10 টাকা হচ্ছে কিন্তু 10%, তুই যদি ভালো কাজ করতিস তোকে 100% দিতাম। তো 10% যদি 10 টাকা হয়, 100% কত টাকা? 100 টাকা, ঠিক কিনা বলুন? হ্যাঁ স্যার। আপনি বুঝতে পারছেন তো? মানে যিনি প্রশ্ন করছেন, আমি এখানে নামটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার। বেশ, তাহলে যদি 15 টাকা যদি ট্রান্সপোর্টেশন খরচ হয় একটা বইয়ের জন্য, যার 10% হচ্ছে খরচ, তাহলে তার সম্পূর্ণ খরচ কত হবে? মানে 100% করলে কত হবে? কত হবে? 10% যদি 15 টাকা হয়, 100% কত হবে? 150, অবভিয়াসলি 150, তাই না? তাহলে এখানে আমার টোটাল খরচ
150 টাকা কি করে বললো বুঝতে পারছেন এখান থেকে এসছে, তাই না? am I right? এই অবধি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ 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 বেশ, এবারে আসুন, প্রশ্ন কিন্তু এখানে শেষ হয়নি। বলছে এবারে বিক্রি মূল্যটাকে, আমরা তো এখন খরচটা বের করলাম, এবারে বিক্রি মূল্য বার করতে হবে। বিক্রিটাকে এমন ভাবে করতে হবে যাতে সে 20% লাভ রেখে করে এবং তখন তার বইটার দাম কত হবে। আমাদেরকে খরচ এখনো জিজ্ঞাসা করেছিল না, ও বিক্রি মূল্য জিজ্ঞাসা করেছে। আমরা তো এটা খরচ বার করলাম, টোটাল খরচ বার করলাম। এবারে বিক্রি করার সময় যদি বলতো যে ওইটাই বিক্রি করেছে তাহলে ঠিক ছিল, ও বলেছে 20% লাভের বিক্রি করেছে। তো 150 টাকা খরচ হয়েছিল, এই 150-এর 20% সে লাভ রেখেছে, তাহলে 20% লাভ রেখেছে কত টাকার নিরিখে? অফ 150 টাকা খরচের নিরিখে, তাই না? আমরা লাভ কিসের উপর রাখি? যদি আমরা একটা প্রোডাক্টকে 100 টাকা দিয়ে কিনি, আমরা বলি না যে 20% লাভে বিক্রি করতে হবে রে ভাই, মানে কি 120 টাকায় বিক্রি করবো, তাই তো? যদি 100 টাকা দিয়ে জিনিস কিনি, তাহলে ওকে যখন বিক্রি করবো 20% লাভে, মানে কি 120 টাকা দিয়ে। ঠিক তেমনি 150 টাকা হচ্ছে আমার খরচ, তো তাকে এমন ভাবে বিক্রি করবো তাতে 20% লাভ থাকবে। তাহলে 20% মানে কত হবে? 20/100 গুণিতক 150। ক্যালকুলেশন করলে 0 0 এখানে কাটলো, এখানে একটা 0 কাটলো, এখানে একটা 0 কাটলো, সমান 15 × 30। তার মানে 150 টাকার 20% হচ্ছে 30 টাকা। এবারে আমার কি আছে কি যে বইটার দাম কত বিক্রি করার সময় 20% লাভ রেখে, তাহলে আমার 150 টাকা খরচ ছিল, যুক্ত লাভ যোগ করবো 30 টাকা, এটা খরচ ছিল প্লাস এটা লাভ হলো, লাভ ওই 20% লাভ রেখে রাখতে হলে সমান 180 টাকা হলো না? তাহলে বিক্রি মূল্য এটা হলো, ও 20% লাভ রেখে বিক্রি করছে তো, তাই না? বোঝা গেছে? ঠিক আছে হ্যাঁ বেশ, সবাই বুঝতে পেরেছেন এবারে 180 টাকা কি করে হচ্ছে তার বিক্রি মূল্য? সবাই বুঝতে পেরেছেন এবারে? হ্যাঁ স্যার। আই থিঙ্ক একটু টাচ্ছে। চলে আসুন পরবর্তী প্রশ্ন। আমি আপনাদেরকে অঙ্কগুলোকে এমন ভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে পারি, মানে একটু থেকে একটু টাফ রাখবো। দেখুন এখানে সে একই রকম ভাবে পার্সেন্টেজ দিয়েছে। কি বলছে? ইট কনসিস্ট অফ ডেটা, এখানে একটা ডেটা দেখানো হয়েছে যেখানে দেখানো হয়েছে টুরিস্ট অ্যারাইভেল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। বলছে বিভিন্ন দেশ থেকে এই সমস্ত জায়গায় টুরিস্ট আসে কেমন দেখানো হয়েছে। তো এখানে কটি দেশ দেখানো হয়েছে? ইউকে অর্থাৎ আমাদের যে ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড সমেত বাকি রাজ্য, বাকি কয়েকটি দেশ, তিনটি, ওয়েলস আর মনে হয় নিউ সাউথ ওয়েলস। আর নিউ সাউথ ওয়েলস আরেকটা কোনটা বলুন তো, ইউকের সাথে ঢুকতে আয়ারল্যান্ড ঢুকছে না? আচ্ছা, এবারে চলে আসবে ইউএসএ। ইউএসএ হচ্ছে 40%, জাপান হচ্ছে 30% এবং অন্যান্য জায়গায় 20%। তাহলে কি বললো এখানে? এই সমস্ত জায়গায় টুরিস্ট কেমন আসে? ইউকেতে আসে 10%, ইউএসএ তে আসে 40%, জাপানে আসে 30%, অন্যান্য জায়গায় 20%। এইটুকু ডেটা ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এরপরে তবে ডেটা আরেকটা ডেটা বলে দিয়েছে, তো এই টোটাল যে টুরিস্ট সব মিলিয়ে এই সংখ্যাটা হচ্ছে 20 লাখ। বোঝা গেছে? বোঝা গেছে? টোটাল সংখ্যাটা হচ্ছে কিন্তু 20 লাখ। হ্যাঁ স্যার। হ্যাঁ বেশ, এবারে গণিতে আসবো। প্রথম প্রশ্ন করছে the difference between tourist numbers, অর্থাৎ যে টুরিস্টরা আসে সেই দিকে ইউএসএ এবং জাপান, এদের দুজনের মধ্যে পার্থক্য কত? টুরিস্ট সংখ্যা বলেছে, টুরিস্ট পার্সেন্টেজে রয়েছে আমার ডেটা। পার্সেন্টেজ তো খুব ইজি, জাপান হচ্ছে 30%, ইউএসএ হচ্ছে 40%। তো বলছে এদের মধ্যে টুরিস্ট সংখ্যার পার্থক্য কত? কঠিন আছে নাকি ইজি আছে বলুন? আমার তো মনে হয় খুব চট জলদি চুটকিতে উত্তর হলো। সহজ সহজ। সহজ আছে, বের করুন দেখি, নিজেরা বার করার চেষ্টা করুন দেখি, তারপর আমি হেল্প করবো। অপশন এ। আপনি বলছেন অপশন, অপশন এ 2 লাখ হবে।
আচ্ছা বেশ, দুজন উত্তর দিয়েছেন 2 লাখ হবে, বাকিরা কেউ বলছেন স্যার 2 লাখ। 2 লাখ বলছেন। বেশ, আমরা দেখে নিই। আচ্ছা, ইউএসএ হচ্ছে 40%, জাপান হচ্ছে 30%, তো দুজনের মধ্যে পার্থক্য কত? 10%। ঠিক আছে, এবার এই 10%টা কার নিরিখে? 20 লাখের নিরিখে। মনে পড়ছে টোটাল ট্রাফিক হচ্ছে 20 লাখ, তাহলে 10% মানে হচ্ছে 10/100 ইন্টু 20, পড়ে থাকলো 2, আর এই 2 মানে হচ্ছে লক্ষে, 2 লাখ। ইজি, ভেরি 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 ইজি এটা ছিল। সবাই বুঝতে পেরেছেন তো? সবাই বুঝতে পেরেছেন? একটু জানাবেন। স্যার হ্যাঁ স্যার। এবারে বলছে the angle extended by sector of tourist from USA each. USA এর নিরিখে এখানে USA টি কেন্দ্র থেকে কত ডিগ্রি কোণে অবস্থিত? বলুন, আমি আগে আপনাদের উত্তর নেব, তারপরে আমি নিজে ঠিক আছে। ইউএসএ অপশন সি উত্তর দিয়েছে একজন, আর কেউ? সি স্যার, হ্যাঁ বলুন। সি স্যার, সি 144 ডিগ্রি। স্যার অপশন সি। অন্যান্য কেউ কিছু বলছেন না, মানে আদার অপশন কেউ কিছু বলছেন? অন্য কোনো অপশন কেউ বলবেন কিছু? অন্য কোনো অপশন রয়েছে আপনাদের কারো? আচ্ছা, দেখতে পাচ্ছি সবাই একই উত্তর দিচ্ছে। হোক, তো আমরা আসি দেখি ইউএসএ চেয়েছে। আচ্ছা, ইউএসএ ডেটা কত? 40%। ওকে, সো অ্যাঙ্গেলে চাইলে 40% অফ কোর্স 360। অ্যাঙ্গেল চেয়েছে, ও ভ্যালু চাইনি, টাকা চাইনি। তাহলে টাকা চাইলে 20 লক্ষ আমি অনেক কিছু ভাবতাম। তো সেই অর্থে 40/100 into 360, then it should be like that, like that, like that. তো 36 4 4 6 24, 4 হাতে 2, 4 3 12, আর 2 মিলে 14, সমান হচ্ছে 144 ডিগ্রি। সবাই সঠিক উত্তর দিয়েছে। এক্সিলেন্ট। কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ইফ, যদি the number of tourists from UK doubles up, যদি UK এর যে টুরিস্ট সংখ্যা ডাবল হয়ে যায়, মানে ওর দ্বিগুণ হয়ে যায়, UK টুরিস্টের ডাবল হয়ে যায়, তাহলে টোটাল নাম্বার কিন্তু বাড়বে না, ওই টোটাল নাম্বার কিন্তু একই থাকবে। তাহলে নতুন কোন যে ইউকে থেকে টুরিস্ট ছিল কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা দেখেছি যে ইউএস এর ক্ষেত্রে কোনটা কত হয়েছে, এবারে ইউকে এর ক্ষেত্রে কোনটা চেয়েছে। তবে ইউকে এর ক্ষেত্রে কোনটা বলছে কেমন হবে, যে ইউকে এর যে টুরিস্ট সংখ্যা ভালো করে মাথায় রাখবেন, টুরিস্ট সংখ্যা ডাবল হয়ে যাবে, কিন্তু টোটাল নাম্বার যা ছিল তা কিন্তু পাল্টাবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো। তো টোটাল এখানে বলছে, তাহলে নতুন অ্যাঙ্গেল কত জায়গায় কি দাঁড়াবে বলুন, কি হবে বলুন? অপশন বি আমার। আপনি বলছেন অপশন বি, আর কেউ কিছু উত্তর দেবেন? আমার শুনতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ স্যার, বিয়েরটাই হবে। আচ্ছা, ওকে। এবারে ক্যালকুলেশনটা আমি বলবো না, আপনারা বলুন। আপনারা কি করবেন প্রথমে বলুন, যদি লিখে অঙ্ক করতে হয়? কেউ একদিন বলুন আমায়। ইউকের 10% ছিল,
ডবল হয়ে যাবে স্যার। তার ডবল মানে কত হচ্ছে 20 20%। ওকে 20% হলে এটা কার নিরিখে হচ্ছে অফ 360 360 সমান 20/100 ইন্টু 360। এনি ডাউট? কোনো সমস্যা কারোর? 72 ডিগ্রি না উত্তর স্যার। হয়েছে। বেশ, খুব সুন্দর উত্তর করেছেন। এবারে আসুন, if the total number of tourists doubles up, যখন the absolute number of tourists from others, যখন এই আদার থেকে টুরিস্ট সংখ্যা একই থাকবে কিন্তু টোটাল নাম্বার অফ টুরিস্ট ডাবল হয়ে যাবে, তাহলে নতুন অ্যাঙ্গেলটি যেটা আমাদের আদার থেকে ছিল তাহলে সেটা কত জায়গায় গিয়ে দাঁড়াবে? আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো। বলুন। এখানে কিন্তু সম্পূর্ণ 360 দিয়ে কাজ নেই, এটুকু বলে দেব। উত্তরের অপেক্ষায় থাকছি। কেউ কি পারবেন? এখানে প্রথমত পার্সেন্টেজ থেকে আপনাকে নাম্বার দিতে হবে, তারপরে নাম্বার থেকে আপনি ডিগ্রিতে কনভার্ট করতে পারবেন, তাছাড়া অসম্ভব করা। পারবেন নাকি আমি বোঝানোর চেষ্টা করব? বলুন। কি পারবেন? স্যার আপনি করেন। ঠিক আছে, দেখুন কি বলেছে প্রথমে, যে টোটাল নাম্বার অফ টুরিস্টটা ডাবল হয়ে যাবে। আচ্ছা, টুরিস্টের নাম্বার কত? টোটাল টোটাল টুরিস্ট কত? 20 লাখ 20 লাখ, অ্যাবসলিউটলি রাইট। ইনটু 2 সমান কত হয়ে যাবে? 40 লাখ। 40 লাখ। এখন এতে কোনো ডাউট নেই এইটুকুতে। বেশ, আমার কি বলেছে? নাম অ্যাঙ্গেলে চেয়েছে আমাদের। এই 20%টা যেটা আমাদের আদারের ডেটা, 20%টা কার নিরিখে? এটা সংখ্যা বার করলো তো 20 লাখের নিরিখে। 20 লাখের নিরিখে সংখ্যা কত? ওটা 20/100 ইন্টু 20, 0,000 সমান হচ্ছে 4 লাখ।
আমি সংখ্যায় বের করে নিয়েছি 4 লাখ। ঠিক আছে, আমাকে কি বার করতে বলেছে? বার করতে বলেছে অ্যাঙ্গেল, ডিগ্রি বার করতে বলেছে, কোণ বার করতে বলেছে। তো আমার যদি এই 4 লাখ এটি, এখন এই 4 লাখটা 20 লাখের নিরিখে নয়, এখন এই 4 লাখের আমার ডিগ্রি জানতে চেয়েছে ডাবলের নিরিখে, মানে কত? 40-এর নিরিখে, তাই না? তাই তো? ইনটু ডিগ্রি চেয়েছে, তাই 360 দিয়ে ক্যালকুলেশন করব। তো কি বললাম, আমার 4 লাখ রয়েছে, আমার এই আদার, কারণ এটা তো চেঞ্জ হয়নি, দেখুন বলছে আদার রিমেন্স দ্য সেম, আদার সেম থাকবে, আমি সেটা রেখেছি 4 লাখ টাকা, কিন্তু আমার টোটাল নাম্বারটা ডাবল হয়ে গেছে, 20 জায়গায় 40 হয়ে গেছে, ইনটু 360, এটাই ক্যালকুলেশন করব। তো 0 0 কাটলো, 4 9 36, আমার উত্তর 4 × 9 সমান 36 ডিগ্রি। রয়েছে উত্তর? রয়েছে উত্তর? হ্যাঁ স্যার, অপশন সি। তাহলে কি করে Option A। করলাম? অপশন ই। কি করে করলাম আবার একবার দেখে নিই। প্রথমে বলতে বলেছে যে টোটাল নাম্বারটা টুরিস্টের ডাবল হয়ে যাবে, আমি ডবল করেছি। বলছে আদারের সংখ্যা কোনো চেঞ্জ হয়নি, তো যেহেতু আমার এই সংখ্যাটা, আমার এখানে কোনো জায়গায় ডেটা পার্সেন্টেজে চাইনি, আমার সব জায়গায় ডেটা দেখুন নাম্বার 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 বলে গেছে, তাই আমি নাম্বারে চলে আসবো। তো 20% হচ্ছে, তো পার্সেন্টেজ ডেটা ছিল, আমি যখন নাম্বারে এলাম তখন 4 লাখ বেরোবো। তো এই 4 লাখটা এখন আর 20 লাখের নিরিখে নয়, হচ্ছে 40 লাখের নিরিখে, এবং ডিগ্রি করতে হলে ইনটু 360 করবেন, মানে 4 বাই, মানে যত সংখ্যা টোটালের নিরিখে ইনটু 360। তাই করেছি আমরা, করেছি তো, ক্যালকুলেশন হয়েছে তো? হ্যাঁ স্যার। বেশ, খুব ভালো। আই হোপ যদি কিছু ডাউট থাকে এক্ষুনি বলুন, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আর কোনো ডাউট আছে এখানে? আই হোপ নেই। ওকে, এগোচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 40, এটাও সেই একই রকম প্রশ্ন। বলছে ইফ দ্য টুরিস্ট ট্রাফিক ফ্রম ইউএসএ shows a growth of 50%, নাও এখানে সংখ্যা চাই, এখানে আমার পার্সেন্টেজ চেয়েছে। বলে টুরিস্ট ফ্রম ইউএসএ কি করছে, তারা কি করছে, গ্রোথ করেছে 50%, 50% গ্রোথ হচ্ছে। এবারে দ্য টোটাল নাম্বার অফ টুরিস্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেম থাকছে। শুধুমাত্র গ্রোথটা কাদের হচ্ছে, ভালো করে বুঝবেন, শুধুমাত্র বৃদ্ধিটা কাদের হচ্ছে, ইউএস এর। ইউএস এর যে ট্রাফিকটা, টুরিস্ট যারা আসছিল তার থেকে 50% বাড়ছে, 50% বাড়ছে। ওকে, কিন্তু মেন যে টুরিস্ট সব টোটালটা, সেই টোটালটা কিন্তু বাকিদের দিক থেকে কিন্তু সব ঠিক থাকছে, সেম থাকছে, কিন্তু ওদের টুরিস্টটা একটু বাড়ছে। তাহলে নতুন পার্সেন্টেজ ইউএসএ থেকে কত হবে? তো এবারে এটা কিন্তু পার্সেন্টেজে দিয়েছে, বলুন এবারে কেউ ক্যালকুলেশন করছেন? করতে থাকুন। করছেন নিশ্চয়ই। বেশ, আমিও একটু করে এগোই। দেখুন কি বলেছে আমার ডেটা, কি বলছে যে যদি ইউএস এর যে টুরিস্ট যা আছে তার থেকে 50% গ্রোথ হয়। প্রথমত ইউএস এর টুরিস্টটা কত আগে দেখি আমরা। ইউএস এর অ্যাকচুয়াল টুরিস্টটা কত, অ্যাকচুয়াল টুরিস্ট জানতে হবে না, তারপরে তো আমি 50% বাড়াবো। টুরিস্ট সংখ্যা কত বলেছে, 40% বলেছে না, 40%। তো এই 40%টা কার নিরিখে, 40% অফ 20 লাখ। তো এই 20 লাখ মানে হচ্ছে 40/100,
ইন্টু 20, 0 0 0 0 সমান হচ্ছে 4 আর 2 পড়ে আছে 8 লক্ষ। ক্লিয়ার? তো আবার এই ডেটা অনুযায়ী সংখ্যা হচ্ছে ইউএসএ ট্যুরিস্ট সংখ্যা হচ্ছে 8 লাখ। এবারে বলছে বাবু যে পরবর্তী সময় এই 8 লাখ 50% বেড়েছে, মানে ওই ট্যুরিস্টটার 8 লক্ষ থাকা উচিত কিন্তু 50% বেড়েছে। তাহলে ইনক্রিজ কত করেছে? বেড়েছে কত দেখবো, বেড়েছে 50%। কত? অফ 8 লাখ থেকে বেড়েছে, টোটাল থেকে তো বাড়েনি বলেছে। ও তো বলেছে যে ইউএস এর ট্রাফিক বেড়েছে, টোটাল তো বাড়েনি। আমার বলেছে যেটা আছে তার থেকে বেড়েছে। ওকে, তো 50% অফ 8 লাখ কত? 50/100 ইন্টু 8, তাহলে 52/4 সমান 4 লাখ বেড়েছে। এটা করার প্রয়োজন ছিল না, 8 লাখের 50% মুখে মুখে উত্তর হয়, শুধুমাত্র করে যাচ্ছি বলে করে যাচ্ছি। ওকে, তো 4 লাখ টাকা হয়েছে। তো এই 4, এবারে তারপরে কন্ডিশন বলেছে যে টোটাল নাম্বার অফ টুরিস্ট কিন্তু একই আছে, ও কিন্তু চেঞ্জ হয়নি। কিন্তু আমাদের বুঝতে হবে, আমাদের তো টোটাল বাড়ার কথা বলেনি, ও বলেছে শুধুমাত্র বাড়বে কার? ইউএস এর বাড়বে। তো টোটাল কত ছিল? টোটাল ছিল 20 লাখ, কিন্তু যেহেতু 50% যেহেতু ইনক্রিজ হচ্ছে, তাহলে 50% ইনক্রিজ হওয়ার জন্য কত কত বেড়েছে? 4 লাখ বেড়েছে। তাই এই সংখ্যাটা এখন গিয়ে দাঁড়িয়েছে 24 লাখে। ওকে, 24 লাখে। এবারে প্রশ্ন হচ্ছে যে ওদের মানে আমাদের ইউএস এর বর্তমান কোণ কত? তো এখন এটা টোটাল এখন এই গন্ডিটা হয়ে দাঁড়িয়েছে কত? 24 লাখে, এখন আর 20 লাখ নেই। এবং ইউকে তো নাকি ইউএসএ চেয়েছিল, ইউএসএ এই 40% মানে ছিল 8, কিন্তু তারপরে আবার এই 8 লক্ষের 50% বাড়ার পরে 4 বেড়েছে। ঠিক কিনা বলুন? 4 লক্ষ বেড়েছে না? 4 লক্ষ বেড়েছে তো? আমি ঠিক বলছি তো? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে টোটাল কত হয়েছে এখন? এখন এটা 12 লাখ হয়ে গেছে। তো এবারে আমার এই কোণটা জানতে চাইছি যে 24 লাখের নিরিখে এই 12 লাখ কত ডিগ্রি কোণে অবস্থিত। তাহলে উত্তরটা বের করা কি খুব কঠিন? আই থিঙ্ক খুব কঠিন নয়। তাহলে আমাকে অ্যাঙ্গেল বার করতে বলেছে, কোণ বার করতে বলেছে, আর কোণ বার করার নিয়ম হচ্ছে কত বর্তমান ভ্যালু যেটা জানতে দিয়েছে বাই টোটাল ভ্যালু। টোটাল ভ্যালু কত? 20 না 24? 20 না 24 হবে? 24 একদম 24 গুণিতক কত হবে অ্যাঙ্গেলের জন্য? 360। একদম, দেখুন 12, সরি এখানে তো অ্যাঙ্গেল চাইনি, পার্সেন্টেজ বলেছে। একদম অ্যাবসলিউটলি সরি। ওকে, চলে আসি, এখানে আমাদের পার্সেন্টেজ চেয়েছে। চল, এখানে আমি 360 তো হবে না। এবার আপনারা বলুন কি করব? এটা তো হ্যাঁ 100। পার্সেন্টেজ সি চেয়েছে, একদম 100 হবে। তাহলে 12 দুনে 24, 50, তো 50%। ঠিক আছে, উত্তর হলো? হ্যাঁ স্যার, অপশন সি। বেশ, খুব ভালো, এটাও সলিউশন হলো। একটু ভেবেচিন্তে কাজ করতে হবে, যেটা বললাম। দেখুন এই যে সিরিজটাতে এখানে কি হয়েছে, এখানে প্রথম অঙ্ক খুব ইজি ছিল, তারপর এটা খুব ইজি ছিল, তারপর এটা খুব ইজি ছিল, তারপরটা একটু ভাবনার ছিল, তারপরটা আর একটু ভাবনার ছিল। তো অনেক সময় কি হয় আপনি দেখবেন যে 5টার মধ্যে 3টি খুব সহজ আছে বা 4টি খুব সহজ আছে, একটা এরকম থাকে। সো বাই দ্য ওয়ে, ডিআই সম্পূর্ণ কঠিন। আই হোপ আমার কথার প্রসঙ্গটা বুঝতে পেরেছেন। চলে আসতো পরবর্তী উদাহরণ। এই উদাহরণটা যদিও আপনাদের জন্য রাখবো, এখানে আগে আমি বুঝিয়ে দেবো ডেটাগুলো।
দুটো গ্রাফ আছে মনে বা দুটো চার্ট আছে মনে, আপনারা মানে কঠিন ভাববেন না। বলছে দ্য স্টাডি দ্য ফলোইং পাই চার্টস, বলছে এখানে কি ইট কনসিস্ট অফ ডেটা অ্যাডমিশন নিয়ে, অ্যাডমিশন পদ্ধতি নিয়ে রয়েছে। একটা হচ্ছে গ্র্যাজুয়েটেড ডেটা দেখিয়েছে, আর একটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েটেড ডেটা দেখিয়েছে। ওকে, এবং দুটো কিন্তু আলাদা ইনস্টিটিউশনের, ঠিক আছে। যেমন দেখুন এখানে পোস্ট গ্র্যাজুয়েট কতজন ভর্তি হয়েছে এবং সেই টোটাল সংখ্যাটাও দিয়ে দিয়েছে, এবং তাতেই পার্সেন্টেজ ব্রেকআপ দিয়েছে। এখানে 16 মানে 16 নয়, 16 মানে হচ্ছে 16%, 20 মানে 20%। এখানে পার্সেন্টেজটা দেয়নি, কিন্তু এখানে পার্সেন্টেজে ব্রেকআপ করেছে। ক্লিয়ার? তো এইখানে পোস্ট গ্রাজুয়েটে 20,000 জন ভর্তি হয়েছে, তার মধ্যে এই যে এফ এ বি সি ডি ই এরকম সব ক্লাসে ভাগ রয়েছে বা সেকশনে বা গ্রুপে ভাগ রয়েছে। ঠিক একই রকম ভাবে গ্রাজুয়েটে অ্যাডমিশন হয়েছে, সেই পার্সেন্টেজ দেখিয়েছে, কিন্তু এখানে অ্যাডমিশন হয়েছে 30,000। ক্লিয়ার? ডেটা ক্লিয়ার তো? এবং সেখানেও ব্রেকআপ দিয়েছে 14% এফ, যেটা এখানে পোস্ট গ্রাজুয়েট ছিল 16%, গ্রাজুয়েটে হচ্ছে 14% এফ এর ভাগ। এই ডেটা ব্রেকআপটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, এরপরে থাকলো আপনাদের জন্য হোম টাস্ক। 56, 57, 58, 59 এবং 60, এই 5টি অঙ্ক হোম টাস্ক থাকলো। করবেন নিশ্চয়ই, এটা সলিউশন করবেন এটা বাড়িতে। হ্যাঁ স্যার, পিডিএফটা দিয়ে দেবেন। হ্যাঁ, আমি পিডিএফটা একটু এই ক্লাসের পরে আমি ভিডিও সমেত এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 15 থেকে 20 মিনিট পরে আমি দুটোই দিয়ে দেবো। ক্লিয়ার? আমাদের নেক্সট ক্লাস আগামী ক্লাসে, মানে আগামীকালও ক্লাস হবে এবং সেটি থাকবে টেবিল চার্ট থেকে। ক্লিয়ার? এবং তারপরে একটা সার্বিকভাবে একটা নেব ক্লাস, এবং তারপরে আরেকটা ক্লাস নেব কোনো ডাউট থাকাকালীন বা কিছু আছে কিনা, যেটা হচ্ছে আপনাদের শনিবার নেব। তো আজকে বৃহস্পতিবার এই ক্লাসটা গেল, শুক্রবার কালকে হবে এবং শনিবার থাকবে আরেকটা ক্লাস, এবং তার মাঝে ইউটিউব থেকে দুটো মতো ক্লাস থাকবে, হয় সকালে বা সন্ধ্যায় বা বিকালে, এরকম ক্লাস থাকবে। ক্লিয়ার? ঠিক আছে। সন্ধ্যায় হলে ভালো হয় ক্লাসটা, সকালে হলে না, সমস্যা। সকালে আমি ক্লাস করাবো না, মানে সকালে আমি আপনাদের যে ক্লাসটা হচ্ছে এটা কিন্তু রাত্রে ইউটিউব যেতে থেকে হচ্ছে, ইউটিউবেরটা করতে হবে, কারণ আমি আর টাইম সত্যি পাচ্ছি না, মানে আমার পক্ষে বিকালে এসে করা হচ্ছে না, মানে আমাদের সেই কলেজের ন্যাকের কাজের জন্য প্রচুর চাপ রয়েছে, মানে অনেক রাত্রি করে ফিরতে হচ্ছে এখন। তো সেই কারণে আমি এটা রাত্রে করছি, যেমন রাত্রে করছি, ওটা কিন্তু হয়তো কোনো কারণে আমাকে বিকালে করতে হবে। ঠিক আছে? ঠিক আছে, আই হোপ একটু হ্যাঁ স্যার, আন্ডারস্ট্যান্ডিং ঠিক করবেন আছে। একটু ব্যাপারটা। ঠিক আছে? ঠিক আছে স্যার। বেশ, আমি এটা দিয়ে দিচ্ছি একটু পরে।